আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমি আগের লেকচারগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোনো একটা ওয়ার্ডকে নির্দিষ্ট একটা পার্সিপিস বলে ডাকতে গেলে অবশ্যই বাক্যের মধ্যে তার অবস্থান চিহ্নিত করতে হবে। কারণ কোনো একটা পার্সিপিস নির্দিষ্টভাবে কোনো একটা পার্সিপিসের নাম ধরে ডাকা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার অবস্থান বাক্যের মধ্যে দেখা যায় বা বুঝতে পারা যায়। গেমস অফ পার্সিপিসের 2-3টা লেকচার আমি দিয়েছি এই বিষয়ের উপরে। যদি সেই টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলি দেখবেন। আমি সেখানে বলেছি যে আলোচনাও করেছি যে যে ওয়াটার নাউন নয়, শুধু অল প্রোনাউন নয়, বেটার শুধুই অ্যাডজেক্টিভ নয়, ওগুলো বিভিন্ন পার্সিপিস হয়। আরো বলেছি যে লাইক শুধুই ভার্ব নয়, বাট শুধুই কনজাংশন নয়। তাহলে লাইক ভার্ব নয়, তাহলে আর কোন কোন পার্সিপিস হতে পারে সেটা দেখবো আমরা। আর বাট কনজাংশন নয়, আর কোন কোন পার্সিপিস হতে পারে বাক্যের অবস্থান ভেদে অর্থ ভেদে সেগুলো আমরা চিহ্নিত করবো ইনশাল্লাহ আজকে। এই বিষয়ের উপরে যতগুলো টিউটোরিয়াল দেওয়া আছে সেগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখবেন এবং চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি নাউন হিসেবে লাইক ব্যবহার হয়েছে। সেন্টেন্সটা এমন, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন। উই শ্যাল নট সি, আমরা দেখব না, হিজ লাইক এগেইন, তার মতো কাউকে। আমরা জানি যে ডিটারমিনারের পর কোনো একটা ওয়ার্ড থাকে যখন, তাকে আমরা নাউন বলি। এগেইন মানে আবার। কখন প্রশ্ন উত্তর দিচ্ছে, আসলে কখন প্রশ্ন উত্তর দিচ্ছে ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, একটি এক্সটেনশন। আর এক্সটেনশন বা অ্যাডভার্ব সেগুলি হয় বাক্য থেকে যদি সেগুলো ঝরে যায় বা ঝেড়ে ফেলে দেওয়া হয় তাহলে বাক্যের কোনো ক্ষতি হয় না। দেখবেন উই শ্যাল নট সি হিম লাইক, এখানে ফুল স্টপ দিলেও বাক্যটা হতো। তাহলে হিজ লাইক, তার মতো। তাহলে ডিটারমিনার পরে আমরা যেন পজিটিভ ওয়ার্ডগুলো একটা ডিটারমিনার উপরে যে টিউটোরিয়ালটা আমি আলোচনা করেছি সেই টিউটোরিয়ালটা অবশ্যই আপনাকে দেখতে হবে, না হলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে না। হিজ লাইক, তার মতো। ডিটারমিনার পরে ওয়ার্ডটি থাকলে সে ওয়ার্ডটি নাউন হয়। আর লাইকটা ভার্ব হিসেবে আমরা জানি, যেমন চিলড্রেন লাইক সুইটস, বাচ্চারা পছন্দ করে মিষ্টি। আর এখানে লাইকটা অবশ্যই ভার্ব, পছন্দ করা অর্থ হচ্ছে। আর চিলড্রেন সাবজেক্টের পরে ভার্বই বসে আমরা জানি। আর তৃতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে ব্যবহার হয়েছে সেটা দেখবো। দে আর মেন, তারা মানুষ অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার, তারা একই গড়নের মানুষ, একই রকমের বা একই গড়নের মানুষ। তাহলে এখানে কিন্তু লাইক মানে সেম, একই। আর বিল্ড এই শব্দটা কিন্তু নাউন, গড়ন বা গঠন বোঝানো হচ্ছে। তাহলে লাইকটাকে আমরা বলতে পারি অবশ্যই, যেহেতু নাউনকে মডিফাই করছে, এখানে বর্ণনা করছে বিল্ডটাকে, গড়ন বা গঠন। তাহলে নাউনকে মডিফাই করলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলি। আবার সেম মানে কেমন, সেমের মতো অর্থ দিচ্ছে, তাই এখানে অ্যাডজেক্টিভ বলবো। আর আমি বলেছি প্রিপজিশনের পরে যদি দুটি ওয়ার্ড থাকে, যেহেতু অ্যান্ড দ্য যুক্ত দুটি ওয়ার্ড থাকে, তাহলে সেটি নাউন হবে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। সেক্ষেত্রে লাইক কিন্তু একটা অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্স প্রিপজিশন হিসেবে কিভাবে ব্যবহার হয়েছে আমরা দেখবো। আই এম নট লাইক হিম, আমি তার মতো নই। আমরা জানি যে 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 কোনো প্রিপজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন অবজেক্টিভ ফর্ম বসে। এখানে কিন্তু হিমটা হির অবজেক্টিভ ফর্ম। যখন দেখবেন লাইক মতো অর্থ ধারণ করেছে তাহলে নিশ্চয়ই সে লাইকটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখবেন। তাহলে যেহেতু অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই লাইককে প্রিপজিশন হিসেবে বলবো। তাহলে বুঝলে লাইক একটা প্রিপজিশন। এবার আমরা বাট নিয়ে খেলবো। বাট কোন পার্সিপিস হতে পারে সেটা দেখবো। আমরা এরকম সেন্টেন্স কিন্তু পড়েছি, দেয়ার ইজ নান বাট লাইক হিম। এই বাক্যটির সংগীত রূপ হলো দেয়ার ইজ নান হু ডাজন্ট লাইক হিম।
বাক্যটা এমন অর্থ হলো দেয়ার ইজ নান, কেউ নেই, বাট লাইক হিম, যে তাকে পছন্দ করে না। এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। এই বাক্যটা আরেকভাবে বিস্তারিত বলতে পারি, দেয়ার ইজ নান হু ডাজন্ট লাইক হিম, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাটের পরিবর্তে এখানে হু ডাজন্ট ব্যবহার করা হয়েছে বা হু নট ব্যবহার করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে। কিন্তু হু বাক্যের ভিতরে কিন্তু রিলেটিভ প্রোনাউন, যে বাট হুর পরিবর্তে ব্যবহৃত হয়েছে, হু দ্বারা রিপ্লেস করা হয়েছে, তাই বাট এখানে রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখতে পাচ্ছি বাট একটা প্রোনাউনও হয়। পরের বাক্যে দেখছি বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিভাবে আমরা দেখব, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। অর্থটা এমন হলো আমাদের দোষ স্বীকার করাটাই উচিত, মানে শুধুই সঠিক, শুধুই সঠিক। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, মানে শুধুই সঠিক হবে আমাদের দোষ স্বীকার করা। আসলে এখানে কিন্তু বাট অনলির মতো ব্যবহৃত হয়েছে, শুধুই অর্থ দিয়েছে। আর অনলিটা কোন পার্সোপিস বা বাট কোন পার্সোপিস হচ্ছে সেটা আমরা দেখে নিব। তার আগে দেখবো বাট মানে অনলি যে অর্থ দিয়েছে সেটা কাকে মডিফাই করেছে, বর্ণনা করেছে দেখি একবার আমরা। সঠিক, সঠিকটাকে, শুধুই সঠিক, শুধু এটা নয়, শুধু হয় না এমন হবে না, শুধু সঠিক এমন, মানে সঠিক শব্দের সাথে কিন্তু বাট শব্দ ম্যাচ করেছে। তাহলে বর্ণনা করতে হলো রাইটকে, অ্যাডজেক্টিভকে। আমরা যদি অ্যাডজেক্টিভকে যখন বর্ণনা করে মডিফাই করে যে ওয়ার্ড, তাকে আমরা অ্যাডভার্ব বলি। সেক্ষেত্রে কিন্তু বাট একটা অ্যাডভার্ব এখানে। আরেকটা সেন্টেন্স আমরা জানি, এটা খুব কমন একটা সেন্টেন্স, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। নান বাট দ্য ব্রেভ, সাহসীরা ছাড়া কেউই না, সাহসীরা ছাড়া কেউই না। আমরা জানি যে ছাড়াও অর্থ বোঝাতে এখানে বাট ব্যবহার হয়েছে। বাটের বিরুদ্ধে আমরা এক্সেপ্ট ইউজ করতে পারি বা উইদাউট ব্যবহার করতে পারি। উইদাউট, এক্সেপ্ট, এগুলোকে কোন পার্সোপিস বলি আমরা? প্রিপোজিশন বলি। প্রিপোজিশন যদি বলি আমরা, তাহলে আমরা অবশ্যই এদেরকে আগে একটা বাট কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, যেহেতু এক্সেপ্ট বা উইদাউট দ্বারাই আমরা বাটকে রিপ্লেস করতে পারছি বা জায়গা চেঞ্জ করে বসাতে পারছি। তারপরে বাক্য দেখতে পাচ্ছি, উই ট্রাইড হার্ড বাট ডিডন্ট সাকসিড। আমরা কঠোর চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হতে পারিনি। দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু অর্থ দিয়েছে। আমরা যে অ্যান্ড বাট ওয়ার্ড যেখানে আমরা কনজাংশন হিসেবে জানি, ঠিক সেই কাজটি এখানে করেছে। কেননা কনজাংশন দুটা ক্লোজের মাঝখানেও বসে, দুটা ক্লোজের মাঝখানে বসে সেই দুটা ক্লোজকে যুক্ত করে বা বিয়োজন করে। এখানে বিয়োজন করেছে দুটা ক্লোজের মাঝখানে। আমরা জানি ফ্রেজের মাঝখানে বসতে পারে কনজাংশন, এক বা একাধিক ওয়ার্ডের মাঝখানে বসতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে দুটো ক্লোজের মাঝখানে বা খণ্ড বাক্যের মাঝখানে বসে দুটো বাক্যের সাথে সংযুক্তি সৃষ্টি করেছে। সো এটা কনজাংশন। শেষের বাক্যটা একটা চমৎকার একটা বাক্য, সেন্টেন্সটা হলো বাট মি নো বার্ডস। এই সেন্টেন্সে যদি আপনাকে বলা হয় ডিটারমিনার আছে কিনা, অবশ্যই ডিটারমিনার আছে, সেটা নো। নো একটি ডিটারমিনার। নোর পরে যদি কোনো ওয়ার্ড, ডিটারমিনার পরে যদি কোনো ওয়ার্ড থাকে, মানে বাক্যটা ফুল স্টপ দ্বারা বাক্যটা শেষ হয়েছে, ডিটারমিনার পরে কোনো একটা ওয়ার্ড যদি থাকে, ফুল স্টপের পূর্বে আর ডিটারমিনার পরের যে একটি মাত্র ওয়ার্ডকে আমরা নাউন বলি। আর এখানে নো বার্ডস, কোনো কিন্তুই না। আর এখানে দেখতে পাচ্ছি বাটের প্লুরাল ফর্ম, একাধিক কিন্তু, মানে কোনো কিন্তুই না। সেক্ষেত্রে কোনো কি, কোনো কিন্তু, তাহলে এখানে কি উত্তর দিচ্ছে বা এখানে আমরা অবশ্যই নাউন বলতে পারছি শব্দটাকে। আর এই সেন্টেন্সের ভার্ব কোথায় আছে এটা যদি জিজ্ঞেস করা হয়, আপনি একটু কনফিউজড হয়ে যাবেন, কারণ এই বাক্যে কিন্তু অন্য কোনো ভার্বের অস্তিত্ব নেই। নো যদি ডিটারমিনার হয়, আমরা জানি সব ডিটারমিনারই একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা ওয়ার্ডটা অবশ্য নাউন, এখানে বার্ডস, মি একটা প্রোনাউন অবজেক্ট, তাহলে ভার্ব কোথায়? ঠিক ধরেছেন। আমি আগে বলেছি যে প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ ফর্ম আর ভার্বের পরে বসে অবজেক্টিভ ফর্ম। তাহলে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে এটা হয়, তাহলে বাট ভার্ব হবে, না হলে বাট একটা প্রিপোজিশন হবে। কারণ এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে মি, যেহেতু বাক্যটা ভার্ব ছাড়া সম্পূর্ণ হচ্ছে না, কোনো এই বাক্যতে কোনো ভার্ব নেই, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনটা আবশ্যক নয়, এখানে বাট ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে।
মানে বাট মানে কিন্তু কিন্তু করা, এমন আমরা বলি না কিন্তু কিন্তু করবেন না, এই কিন্তু কিন্তু করাকে বাট বলা হয়। তাহলে এখানে বাট হলো ভার্ব, বাট মানে কিন্তু কিন্তু করা, মি মানে আমাকে কিন্তু কিন্তু করা, নো বাটস কোনো কিন্তুই না, মানে আমাকে কোনো কিন্তু কিন্তু করবেন না, আমাকে কোনো কিন্তু কিন্তু করবেন না এমন অতটাই দিচ্ছে। তাহলে এটা এই একই বাক্যে ভার্ব এবং নাউন দুটাই দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমি ধাপে ধাপে আপনাদের লেকচারগুলো এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকবেন, বেশি বেশি কমেন্ট দিতে থাকবেন, শেয়ার দিতে থাকবেন, তাহলে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যায়, অন্যরাও আমার চ্যানেলটা এনজয় করার জন্য সুযোগ পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা এনজয় করার জন্য। আসসালামু আলাইকুম।